শাকিব খানকে নিয়ে আবারও শুরু হচ্ছে অপারেশন অগ্নিপথ ছবির শুটিং। ৭ বছর পর মিউজিক ভিডিওতে র্যাম্পের বুলবুল টুম্পা। সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। যেই ছবিতে অভিনয়ে নায়কের বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ, হয়েছিল শত কোটি টাকার ক্ষতিপূরণ মামলা, শুটিং বন্ধ ছিল প্রায় 10 বছর, আবারও শুরু হচ্ছে সেই সিনেমার দৃশ্য ধারণ। দর্শক, বলছি অপারেশন অগ্নিপথ ছবির কথা, যেখানে শাকিব খানই থাকছেন নায়ক। 2016 সালে অস্ট্রেলিয়ায় শুরু হয় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিং। আশিকুর রহমান পরিচালিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শিবা আলী খান, কিন্তু বনিবনা না হওয়ায় মাঝপথে শুটিং বন্ধ করে দেন শাকিব খান। এরপর নায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রযোজক রহমতুল্লাহ, সাথে করেন 100 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা। যদিও সবকিছু পেছনে ফেলে আবারও শুরু হচ্ছে অপারেশন অগ্নিপথ সিনেমার দৃশ্য ধারণ। জানা গেছে রোজার ঈদের পর এপ্রিলে ব্যাংককে শুরু হবে ছবির দৃশ্য ধারণ, চলবে মে পর্যন্ত। নতুন শিডিউলে শাকিব খানের বিপরীতে শিবা আলী খানের পাশাপাশি যুক্ত হবেন আরও এক নায়িকা, যাকে নেওয়া হবে কলকাতা থেকে। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্টেক্স প্রোডাকশন থেকে জানা গেছে নতুন করে অপারেশন অগ্নিপথ ছবিতে অভিনয়ের জন্য নতুন করে 1.5 কোটি টাকা বাড়তি সম্মানে নিচ্ছেন শাকিব খান। 7 বছর পর নতুন গানের মিউজিক ভিডিওতে অভিনয় করলেন র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। ফেরদৌস ওয়াহিদের গাওয়া গানটির শিরোনাম ফাঁকি। আসছে ঈদে আলোর মুখ দেখবে এটি। জানা গেছে সদ্যই শেষ হয়েছে ফাঁকি গানের শুটিং। অপূর্বর কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন খন্দকার বাপ্পি। গানটিতে একাই বুলবুল টুম্পা। তারেক আনন্দের কথায় ফাঁকি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন মেহেদী পাপন। দীর্ঘদিন পর মডেল হওয়া নিয়ে বুলবুল টুম্পা বলেন, গানের কথা ও সুরের সঙ্গে ভিডিওর পরিকল্পনা খুব সুন্দর ছিল, আর তাই এই গানটিতে মডেল হয়েছেন তিনি। সবশেষ খন্দকার বাপ্পির গাওয়া প্রলয় গানের ভিডিওতে মডেল হয়েছিলেন বুলবুল টুম্পা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। ধানের শীষের পক্ষে ভোট চাইছেন বিসিবির পরিচালক ও সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর। কুমিল্লা 5 আসনের গণসংযোগে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। ক্রিকেটের সাথে রাজনীতি মেলানো উচিত নয়, সাকিব আল হাসানকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। জায়েদ খানের সাথে র্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। নিউ ইয়র্কের সেলিব্রিটি টক শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের একটি পর্বে অংশ নিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। বর্ডার 2 মুক্তির 5 দিনের সফলতায় এর 3য় কিস্তির ঘোষণা দিয়েছেন প্রযোজক ভূষণ কুমার। এখন পর্যন্ত বর্ডার 2 ছবিটি বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে 200 কোটির ঘর। এদিকে আসছে অ্যানিমেলের সিকুয়েল। অভিনেতা রণবীর কাপুর নিজে এক সাক্ষাৎকারে জানান চলছে এই ছবির প্রি প্রোডাকশনের কাজ। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের আসরেও আলোচনায় লিওনার্দো ডিক্যাপ্রিও, কারণ প্রকাশিত মনোনয়নের তালিকায় অভিনেতার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিটি পেয়েছে সর্বোচ্চ 14 মনোনয়ন। বলিউড সিনেমার গানে অন্য মাত্রা যোগ করেছেন যে শিল্পী, কথার সুরে ভালোবাসা আবেগে যে শিল্পী বুথ করেছেন 21 শতাব্দীর দর্শকদের, সেই শিল্পী বিদায় জানালেন চলচ্চিত্রের গানকে। বলছি অরিজিৎ সিং এর কথা। এক স্ট্যাটাসে তিনি জানান, আর গাইবেন না সিনেমার গান, তবে নিজের সৃষ্টি উপহার দিয়ে যাবেন গানপ্রেমীদের। নতুন বছরের শুরুতেই সুরের আকাশে নেমে এলো এক অপ্রত্যাশিত নীরবতা। কোটি হৃদয়ের প্রিয় কণ্ঠ সে অরিজিৎ সিং জানালেন প্লেব্যাক থেকে বিদায়ের কথা। এমন ঘোষণায় স্তব্ধ সঙ্গীত জগৎ, ভারী হয়ে উঠেছে ভক্তদের মন। গেল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় অরিজিৎ জানান, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না। নিজের কথায়, এটা ছিল এক অসাধারণ যাত্রা, যার জন্য শ্রোতাদের প্রতি ভালোবাসা ও সমর্থকদের কাছে তিনি চিরকৃতজ্ঞ। তবে এখানেই থামছে না অরিজিতের সঙ্গীত চর্চা। বাণিজ্যিক সিনেমার প্লেব্যাক থেকে সরে এলেও গান, সুর আর সৃষ্টির পথ থেকে বিদায় নিচ্ছেন না তিনি।
বরং নিজের মিউজিক লেভেল ওরিয়ন মিউজিকে মনোযোগ দিয়ে নিজের মতো করে শেখা ও সৃষ্টি করার ইচ্ছার কথাই জানালেন এই শিল্পী। ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে নেমে আসে শোকের ছায়া। কেউ লিখেছেন আমাদের সিনেমা আর আগের মতো থাকবে না, কেউ আবার কৃতজ্ঞতায় ভরিয়ে দিচ্ছেন টাইমলাইন অরিজিতের কণ্ঠে পাওয়া অগণিত স্মৃতির জন্য। তবে স্বস্তির খবর হলো চলতি বছরে অরিজিৎ সিং এর কিছু নতুন গান প্রকাশ পাওয়ার কথা রয়েছে। তাই প্লেব্যাক থেকে বিদায় হলেও সুরের ভবনে অরিজিতের উপস্থিতি একেবারে মুছে যাচ্ছে না, শুধু বদলাচ্ছে পথ, বদলাচ্ছে অভিমুখ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সঞ্জয় মিশ্রা ও নীনা গুপ্তা মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার গল্পে দর্শকদের বুঁদ করেছিল বছর 4 আগে বধ সিনেমায়, যার সিকুয়েল নিয়ে আবারও হাজির হলেন বলিউডের এই দুই তারকা। জসপাল সিং সান্ধুর লেখা গল্প ও পরিচালনায় এটি দেখা যাবে আসছে 6 ফেব্রুয়ারি বলিউড প্রেক্ষাগৃহে। ছবির প্রচারে প্রকাশ পায় 2 মিনিট 25 সেকেন্ডের ট্রেলার। শুরুতেই ভয়ঙ্কর রূপে দেখা যায় সঞ্জয় মিশ্রাকে। এবারের চ্যালেঞ্জ স্ত্রীকে জেল থেকে বের করবার। তাই তো সঞ্জয় মিশ্রা বুদ্ধির মারপ্যাচে এক ভয়ানক খেলায় মেতে উঠবেন পুলিশের সাথে। সিনেমায় সঞ্জয় মিশ্রার চরিত্রের নাম শম্ভু আর স্ত্রী নীনা গুপ্তাকে দেখা যাবে মঞ্জু নামে। বধ সিনেমার প্রথম পর্বে এই বৃদ্ধা দম্পতির বুদ্ধিমত্তায় বুঁদ হয়েছিল দর্শক। সন্তানের দূরে থাকা, ঋণের বোঝা আর খুন সবকিছু সামলে নিতে দেখা গিয়েছিল সঞ্জয় ও নীনাকে। বধ 2 ছবির প্রেক্ষাপটে এবারে নতুন কি চমক থাকবে তা জানা যাবে ছবিটি মুক্তিতে। হলিউডে নতুন করে আসছে কালজয়ী ফ্র্যাঞ্চাইজি দ্য মাম্মি। সুপারন্যাচুরাল হরর এবং সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার যে সিনেমাটি পরিচালনা করেছেন লি ক্রোনেন। 17 এপ্রিল আমেরিকার প্রেক্ষাগৃহে দেখা যাবে এই সিনেমাটি। দ্য মাম্মির এবারের গল্প এগিয়েছে এক সাংবাদিক এবং তার পরিবারকে ঘিরে। মরুভূমিতে হারিয়ে যাওয়া সন্তানের রহস্যজনকভাবে 8 বছর পর ফিরে আসাকে কেন্দ্র করে জমে উঠবে সিনেমার প্রেক্ষাপট। লি ক্রোনেন্স দ্য মাম্মি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জ্যাক রেনর, লাইয়া কস্তা, মে কালামাউই এবং ভেরোনিকা ফালকন। এর আগেই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা দ্য মাম্মি আসে 1999 সালে। তারপর 2001-এ দ্য মাম্মি রিটার্ন, 2008-এ দ্য মাম্মি টম্ব অফ দ্য ড্রাগন এম্পায়ার এবং 2017-তে আসে দ্য মাম্মি রিবুট। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বড় অসুবিধে শিশুদের ডিভাইস আসক্তি। এতে সঠিক বিকাশে যেমন বাধা পায়, তেমনি ডিভাইস ছাড়া শিশুকে নিয়ন্ত্রণ করাও মুশকিল। অভিভাবকেরাও এতে জিম্মি শিশুদের কাছে। ডিভাইস ছাড়া যে কোনো কথাই শোনে না তারা। এই সমস্যার সমাধানে কি বলছেন বিশেষজ্ঞ, জানাবো এবারে তা। বেড়ে ওঠার বয়সে অতিরিক্ত ডিভাইস আসক্তির কারণে শিশুদের অনেকেই শারীরিক কিংবা মানসিকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত। খাবার খাওয়ার সময় ডিভাইসে ডুবে থাকার কারণেও অনেক শিশু ভুলতে বসেছে খাবারের প্রকৃত স্বাদ। অ্যাডাল্ট নানা কন্টেন্টের চাপে কারো কারো নৈতিক গঠনও হচ্ছে বাধাগ্রস্ত, বলছেন চিকিৎসক। তো বাচ্চা এটা কি হচ্ছে, এটা দেখে সে একটা ব্যাড মেসেজ পাচ্ছে। সে পাচ্ছে যে হুটহাট করে কোনো কারণ ছাড়াই কাউকে ঠুস করে গুলি মেরে দেওয়া যায়। সে আরেকটা কি মেসেজ পাচ্ছে, মেয়েদের সম্মান দেওয়ার কিছু নাই, এরকম টাইপের মেসেজ সে ক্যারি করছে। আমরা নিজেদের কাজে এতটা বিজি থাকি, আমরা বাচ্চাকে কোয়ালিটি টাইম দেই না। এইটাই মূল কারণ যে বাচ্চারা ডিভাইস অ্যাডিক্টেড হয়ে যায়। এবং এই ডিভাইস থেকে কিন্তু অনেকগুলো প্রবলেম দেখা দেয়, যেমন ওদের অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এইটা মানে আমরা এখন প্রচুর পাচ্ছি। প্রকৃতপক্ষে পরিবার থেকে শিশু চায় মনের উপযোগী সময়, তবে অনেকে ভরসা করে হাতে তুলে দেন স্মার্টফোন। শিশুর মানসিক বিকাশে তাই অভিভাবকদের হতে হবে সচেতন। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই স্ক্রিন টাইমিংটা ফিক্সড করে দিবেন। খাওয়ার সময় নো স্ক্রিনিং, ঘুমের সময় নো স্ক্রিনিং। কারণ ঘুমের সময় আপনি যদি স্ক্রিন দেখেন, তখন যেটা হয় আপনার মেলাটোনিন সিক্রেশন কমে যায়, যার কারণে ঘুমে ব্যাঘাত ঘটে। তো বাচ্চা দেরিতে ঘুমায়, দেরিতে ঘুমানোর কারণে সে সকালে দেরিতে উঠে, সে স্কুলে ঠিকভাবে যেতে পারে না, সে পড়াশোনায় মনোযোগ রাখতে পারে না, কারণ তার অ্যাটেনশন ডেফিসিয়েট হচ্ছে। তো লিঙ্ক আপটা আপনি বুঝতে পারছেন যে একটার সাথে একটা কিভাবে লিঙ্ক করা।
যে সময়টায় শিশু চিনতে শেখে চারপাশের রঙিন সব দুনিয়া, সেই চেনাটা যেন হয় নৈতিকতার সাথে সুশিক্ষায়। গাজী আনিস, চ্যানেল 24। শীতের এই সময়টাতে হাঁসের মাংস ভীষণ জনপ্রিয়। উচ্চমানের প্রোটিন, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ এই মাংসে আছে বহুগুণ। তবে কিভাবে রান্না করলে এর থেকে মিলবে পর্যাপ্ত পুষ্টি এবং ঠিক কতটুকু পরিমাণে খেলে হবে না শরীরের কোনো ক্ষতি, জানাবো সেই গল্প। হাঁসের মাংস প্রোটিনের বেশ ভালো উৎস। চামড়া সহ হাঁসের মাংসে থাকে অধিক মাত্রায় ফ্যাট এবং কোলেস্টেরল। হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিডও থাকে যথেষ্ট পরিমাণে, তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে। আন্ডারওয়েটে থাকলে কিছুদিন হাঁসের মাংস খেতে পারেন। শীতকালে এই মাংস খেলে শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতেও সাহায্য করে। এতে নিয়াসিন, ফসফরাস, রিবোফ্লাভিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন B6 এবং থায়ামিন আছে। এছাড়া অল্প পরিমাণে আছে ভিটামিন B12 এবং ম্যাগনেসিয়াম। আছে বেশ কিছু খনিজ উপাদানও, যার মধ্যে অন্যতম ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম। এই উচ্চ খনিজ পদার্থ শীতকালে গলা ব্যথা থেকেও মুক্তি দেয়। হাঁসের মাংস রান্নার সময় অতিরিক্ত তেল এবং মশলা ব্যবহার না করাই ভালো। ঝোল বা হালকা ঝাল দিয়ে রান্না করলে তা তুলনামূলক সহজে হজম হয়। খুব ঝাল বা অতিরিক্ত চর্বিযুক্ত রান্না পেটের সমস্যা বাড়াতে পারে। স্লো কুক বা রোস্ট করে খেতে পারলে এর থেকে সর্বোচ্চ পুষ্টি মিলে, সাথে অ্যাসিডিটিও কমে। চাইলে ওভেনে বেক করেও খেতে পারেন। হাঁসের মাংস হজমের সময় লাগে, তাই দিনের বেলায় বিশেষ করে দুপুরে খাওয়া তুলনামূলক ভালো। এতে শরীরের পাচনতন্ত্র খাবার হজমের জন্য পর্যাপ্ত সময় পায়। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে হাঁসের মাংস না খাওয়াই ভালো, আর যদিও বা খান তাহলে অল্প পরিমাণে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাঁটুর ব্যথা যে সমস্যায় বয়সের সাথে ভোগেন সবাই, তবে সঠিক নিয়ম মেনে চললে মুক্তি মিলবে এর থেকে। সাথে সঠিক চিকিৎসাও জরুরি। জানাবো হাঁটুর ব্যথার সমাধানে যা বলছেন বিশেষজ্ঞ, তার আত্মপান্ত। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের কলকবজায় মরচে ধরতে শুরু করে। বিশেষ করে হাঁটুর ক্ষয় বা অস্টিওআর্থাইটিস অনেকের জীবনকে বিষিয়ে তোলে। সামান্য হাঁটা চলাও তখন হয়ে দাঁড়ায় পাহাড় সম কষ্ট। হাঁটু ব্যথা এখন আর শুধু বয়সের ভারেই নয়, লাইফস্টাইলের কারণেও ভোগাতে পারে আপনাকে, এমনটাই জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। হাড়ের যে কাভারিং সেটাতে ক্ষয় হতে পারে। তারপরে হাড়ের গঠন, বিশেষ করে কারো হাড় বাড়ে বা কারো হাড় কমে যায়। তারপরে হলো যে মেনিসকাস ইনজুরির কারণে হতে পারে, লিগামেন্ট, টেন্ডন, বার্সা, মাসেল, এই সকল ইনজুরির কারণেও হাঁটু ব্যথাটা খুব কমন। হাঁটুর ক্ষয় রোধে এবং ব্যথা নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ঘরোয়া কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। সাময়িকভাবে আরামের জন্য ঠান্ডা বা গরম সেকের পাশাপাশি নিয়ম মেনে চলার পরামর্শ এই চিকিৎসকের। ঘরোয়া চিকিৎসার মধ্যে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম কানুন যদি মেনে চলা হয় তাহলে হাঁটু ব্যথার মধ্যে অনেকাংশে আরাম পাওয়া যায়। এই নিয়মের মধ্যে আমরা রোগীদেরকে বলি যে সকল কাজে, বিশেষ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, বসা বা হাঁটা, এগুলাকে আমরা অ্যাভয়েড করার জন্য বলি। হাঁটুকে বিশ্রাম দেওয়ার জন্য বলি, এবং হাঁটুতে আমরা ঠান্ডা সেক বা গরম সেক, যেটাতে রোগীরা বেটার ফিল করে, সেটা দিতে বলি। ঘরোয়া পন্থায় ব্যথা কমলেও চিরস্থায়ী সমাধান মেলে না, তাই আধুনিক চিকিৎসায় এখন যোগ হয়েছে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি, যা কোনো অপারেশন ছাড়াই হাঁটুর পুনর্গঠনে সাহায্য করে। পিআরপি থেরাপি প্লাস, এটার সঙ্গে আমরা ফিজিওথেরাপিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। তারপরে যে আমরা বিভিন্ন গাইডেড এক্সারসাইজ, রেডিও ফ্রিকোয়েন্সি টাইপের চিকিৎসা প্রদান করে থাকি। আজকাল আমরা সকল প্রকার ব্যথা এবং স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে পিআরপিকে আমরা র্যান্ডমলি ইউজ হতে দেখি, কারণ হলো এটার কার্যকারিতা অনেক বেশি। সঠিক সময়ে ফিজিওথেরাপি এবং বিশেষজ্ঞের পরামর্শে পিআরপি নিলে হাঁটুর অপারেশন বা চিরস্থায়ী পঙ্গুত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই ব্যথার সাথে আপোষ নয়, সচেতন হন আজই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রতি বছরই প্রযুক্তির নানা চমক নিয়ে আসে টেক দুনিয়া।
সেই ধারাবাহিকতায় 2026-এ বিশ্বের মানুষের সাথে মেশিনের শুরু হবে নতুন অধ্যায়। চলতি বছর প্রযুক্তির কি কি চমক থাকছে, চলুন জেনে আসি তা। সকালে ঘুম ভাঙানো অ্যালার্ম থেকে শুরু করে অফিসের কাজ, চিকিৎসা কিংবা কেনাকাটা, প্রতিটি মুহূর্তেই প্রযুক্তি আমাদের নীরব সঙ্গী, যা শুধু কাজের ক্ষেত্রে নয় বরং সময় বাঁচানোর সাথে জীবনকে সহজ করার এক স্মার্ট উপায়। নতুন বছর 2026 সালে কিছু টেকনোলজি আমাদের জীবনকে বদলে দিতে পারে। তালিকার শুরুতেই আছে কৃত্রিম বুদ্ধিমত্তা। 2026 সালে এআই শুধু চ্যাটবটই সীমাবদ্ধ থাকবে না। রোগ নির্ণয়, অফিস প্রেজেন্টেশন, এমনকি ব্যক্তিগত কাজের ডায়েরিতেও এআই হবে নির্ভরযোগ্য ভরসা। তারপরে আছে কোয়ান্টাম কম্পিউটিং। সাধারণ কম্পিউটার যেখানে থেমে যায়, কোয়ান্টাম কম্পিউটার সেখানে মুহূর্তেই সমাধান খুঁজে পায়। ওষুধ আবিষ্কার, জলবায়ু বিশ্লেষণ কিংবা বড় লেনদেনের হিসাব, সবকিছুতেই কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দেবে। সাথে আছে এক্সটেন্ডেড রিয়েলিটি বা এক্সআর, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটির মিশেলেই এই প্রযুক্তি। পড়াশোনা, ট্রেনিং কিংবা ফ্ল্যাট কেনার আগে ঘুরে দেখার অভিজ্ঞতা, সবই হবে ঘরে বসে। বায়োপ্রিন্টিং, মানব কোষ দিয়ে অঙ্গ তৈরির প্রযুক্তি, যা ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের সময় কমিয়ে চিকিৎসাকে আরও মানবিক করে তুলতে পারে। তারপরেই আছে সাইবার সিকিউরিটি। যতই বাড়ছে অনলাইনে ব্যবহার, ততই বাড়ছে ঝুঁকি। 2026 সালে এই সিকিউরিটি হবে ডিজিটাল জীবনের বডিগার্ড। পাশাপাশি স্মার্ট চয়েস হতে পারে স্মার্ট সিটি। ট্রাফিক সিগন্যাল, বিদ্যুৎ সাশ্রয় আর বর্জ্য ব্যবস্থাপনা সবই হবে অটোমেটিক, যা শহরকে বানাবে আরও বাসযোগ্য, আরও পরিবেশ বান্ধব। প্রযুক্তি জীবনকে জটিল করছে না, বরং সময় বাঁচিয়ে সিদ্ধান্তকে সহজ করছে। 2026 সালে যা আমাদের বদলে দেবে না, বরং জীবনকে আরও স্মার্ট করতে সাহায্য করবে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24-এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।